WS কোশ্চেন ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সহজ রুল অ্যান্ড বোর্ড কোশ্চেন সলভ ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন। আজকে আমি তোমাদেরকে WS কোশ্চেনের সহজ রুল শেখাবো এবং ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে যতগুলো WS কোশ্চেনের বোর্ড কোশ্চেন ছিল সেগুলো সলভ করে দিব। তোমরা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে WS কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা WS কোশ্চেনে 4 মার্কের মধ্যে 4 মার্কেই পাবা, 100% গ্যারান্টি। মোট কথা আজকে আমি WS কোশ্চেনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। প্রথমে আলোচনা করি ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশে কোন ধরনের WS কোশ্চেন আসে। তো তোমাদের WS কোশ্চেন পড়ার আগে জানতে হবে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে কোন ধরনের WS কোশ্চেন আসে। তো তোমাদের সাধারণত 6 ধরনের WS কোশ্চেন আসে। প্রথমটি হলো হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হু। তো তোমাদের এই 6 ধরনের WS কোশ্চেন থেকে পরীক্ষা আসে। তো হোয়াই মানে কেন, কারণ বোঝালে হোয়াই বসে। হোয়েন মানে কখন, মানে সময় বোঝালে হোয়েন বসে। হোয়ার মানে কোথায়, স্থান বোঝালে হোয়ার বসে। হোয়াট মানে কি, আর হু মানে কে। তো তোমরা মনে রাখো হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হোয়ার মানে স্থান, হোয়াট মানে কি এবং হু মানে কে। তোমাদের এই 6 ধরনের WS কোশ্চেন থেকে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে WS কোশ্চেন আসে। প্রথমে আলোচনা করি WS কোশ্চেন কি। এর উত্তরটি হলো WS দ্বারা যে সব প্রশ্ন করা হয় তাকে WS কোশ্চেন বলে। অর্থাৎ W এবং H দ্বারা যে সকল প্রশ্ন করা হয় সেটি হলো WS কোশ্চেন। WS কোশ্চেন কীভাবে করতে হয়, এর উত্তরটি হলো বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে WS কোশ্চেন করতে হয়। তো তোমাদের WS কোশ্চেন করার জন্য তোমাদের অবশ্যই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটুকু খুঁজে বের করতে হবে এবং সেই গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিয়ে তোমাদেরকে WS কোশ্চেন করতে হবে। তো বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ 2 স্থানে থাকতে পারে। 1 নম্বরটি হলো বাক্যের সাবজেক্টে, 2 নম্বরে হলো সাবজেক্ট ব্যতীত অন্য অংশে। তো তোমাদের এই রুলটি ভালোভাবে মুখস্থ করতে হবে। WS কীভাবে করবা, এর মূল নিয়মটি হলো বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে তোমাদেরকে WS কোশ্চেন করতে হবে। আর বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য 2 স্থানে থাকতে পারে। 1 নম্বরটি হলো সাবজেক্টে, অন্য নাম্বারটি হলো সাবজেক্ট ব্যতীত অন্য অংশে। তো প্রথম রুলে চলে যাওয়া যাক। বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ তথ্য হলে WS এর গঠন হবে। অর্থাৎ তোমাদের যদি সাবজেক্টটি গুরুত্বপূর্ণ তথ্য হয় তাহলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। অর্থাৎ প্রথমে WS বসাতে হবে এবং এরপরে বাকি অংশটুকু ঠিক রাখতে হবে। তো এক্সাম্পলে চলে যায়, এক্সাম্পলটি দিলে তোমরা বুঝতে পারবা। তো এখানে দেখো একটি এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখো। কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা, এর বাংলা অর্থ হলো কলাম্বাস আমেরিকা আবিষ্কার করে। তো প্রশ্ন করতে হবে কে আমেরিকা আবিষ্কার করে। তো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো কলাম্বাস। আর তোমরা দেখতেছো এখানে কলাম্বাস কিন্তু সাবজেক্ট হিসেবে আছে। তো বাক্যের যদি গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হয় তাহলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো তোমরা দেখো এখানে আছে কলাম্বাস, কলাম্বাস হলো ব্যক্তি। যদি ব্যক্তির নাম প্রথমে উল্লেখ থাকে বা ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে তোমাদেরকে WS হিসেবে নিয়ে আসতে হবে হু। তো আমি এখানে WS হিসেবে হু নিয়ে আসলাম এবং পরের অংশটুকু ডিসকভার্ড আমেরিকা, এই অংশটুকু এখানে বসিয়ে দিলাম। অবশ্যই শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো তোমরা এই রুলটি মনে রাখো, তোমাদের এই রুল থেকে একটি প্রশ্ন আসে। অর্থাৎ সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। যেহেতু এই বাক্যের মধ্যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ কলাম্বাস, সুতরাং WS এর গঠন হয়েছে WS প্লাস বাকি অংশ। এবার পরের এক্সাম্পলটিতে যাই। পরের এক্সাম্পলটি হলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এর বাংলা অর্থ হলো আগে ঘর তবেই তো পর। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট চ্যারিটি। তো তোমরা দেখতেছো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্ট হয় তাহলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো তোমাদের এটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, মানে কি। তো আমি এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করলাম হোয়াট। এরপরে বাকি অংশটুকু দিতে হবে। এখানে বাকি অংশ হলো বিগিনস অ্যাট হোম। তো আমি এখানে বিগিনস অ্যাট হোম বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো তোমরা এই 1 নম্বর WS এর রুলটি মনে রাখিও। যদি বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো এই রুল থেকে তোমাদের একটি করে WS প্রতি বছর আসে। আমরা 1 নম্বর রুলটি শিখে গিয়েছি, অর্থাৎ বাক্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ হয় তাহলে WS এর গঠনটি শিখেছি। এখন আমরা শিখব সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ গুরুত্বপূর্ণ অংশ হলে WS এর গঠন কি হবে। তো এর উত্তরটি হলো সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ গুরুত্বপূর্ণ তথ্য থাকলে WS এর গঠন হবে WS প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ। তো তোমাদের এই রুলটি থেকে অর্থাৎ 2 নম্বর রুল থেকে তোমাদের 3টি WS কোশ্চেন কমন পড়বে। তো অবশ্যই তোমরা এই রুলটি মনে রাখো, যদি সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে WS এর গঠন হবে WS প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ। তো
তো আমি এখন তোমাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখানে দেখো একটি এক্সাম্পল দিয়েছি, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। এর বাংলা অর্থ হলো শিশুটি খাদ্যের জন্য কান্না করতেছে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো ফর ফুড অর্থাৎ খাদ্যের জন্য। তো তোমরা দেখো এই গুরুত্বপূর্ণ অংশটিকেও কিন্তু সাবজেক্টে দেওয়া নাই। যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ না হয়ে অন্য কোনো অংশে গুরুত্বপূর্ণ অংশ থাকে তাহলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ। তো এখন আমরা এর স্ট্রাকচারটা তোমাদেরকে করে দিব। তো প্রথমে তোমাদেরকে ডাব্লিউএস নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এই বাক্যটি পড়ো, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। এর বাংলা অর্থ হলো শিশুটি খাদ্যের জন্য কান্না করতেছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে শিশুটি কেন কান্না করতেছে। তো তোমরা দেখো তোমাদের একটি সহজ ট্রিক শিখে দেই, বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য তোমরা ডাব্লিউএস হিসেবে নিয়ে আসবা হোয়াই। তো ফরের জন্য আমি এখানে ডাব্লিউএস হিসেবে নিয়ে আসলাম হোয়াই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াজ। তো আমি এখানে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব ওয়াজ বসিয়ে দিলাম। তো হোয়াই ওয়াজ, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট কিন্তু দেওয়া আছে দা বেবি। তো আমি এখানে সাবজেক্ট দা বেবি বসিয়ে দিলাম। এরপরে দেখো তোমাদের মূল ভাব বসাতে হবে। তো এখানে দেখো মূল ভাব দেওয়া আছে ক্রাইং। তো আমি এখানে ক্রাইং বসালাম। তো এরপরে বাকি অংশ বসাতে হবে। এই বাক্যের মধ্যে কোনো বাকি অংশ দেওয়া নেই, সুতরাং তোমাদেরকে সর্বশেষে একটি ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। তো আমি একটি ডাব্লিউএস কোশ্চেন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং। কেন শিশুটি কান্না করতেছিল? তো অ্যান্সার দেওয়া আছে ফর ফুড খাদ্যের জন্য। তো এখানে হোয়াই হলো ডাব্লিউএস কোশ্চেন, ওয়াজ হলো সাহায্যকারী ভাব, দ্য বেবি এটি হলো সাবজেক্ট এবং ক্রাইং এটি হলো মূল ভাব। তো এখানে ক্রাইং কিন্তু মূল ভাব দেওয়া আছে। তো তোমাদের যদি সাবজেক্ট ব্যতীত অন্য কোনো গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে তোমরা ডাব্লিউএস এর গঠন করবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এই স্ট্রাকচার অনুযায়ী সাজাবা। এখন আমি তোমাদেরকে 2 নম্বর রুলটি পার্ট বাই পার্ট শেখাবো, কারণ এই রুলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রুল থেকে তোমাদের 3টি ডাব্লিউএস কোশ্চেন কমন আসবেই আসবে। এই রুলটি কখন প্রযোজ্য হবে? যদি বাক্যের মধ্যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ না হয়ে অন্য কোনো অংশ গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। তো তোমাদের ডিগ্রিতে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হু, এই 5টি ডাব্লিউএস কোশ্চেন প্রতিনিয়ত আসে। তো হোয়াই মানে কেন, হোয়েন মানে সময়, হোয়ার মানে স্থান, হোয়াট মানে কি এবং হু মানে কে। তো তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন আমি শিখিয়ে দিলাম। এখন তোমাদেরকে শেখাতে হবে 2 নাম্বার, যেটি 2 নাম্বার পার্ট অর্থাৎ সাহায্যকারী ভাবটি শেখাতে হবে। তো এখন তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো সাহায্যকারী ভাবগুলো চিনি না। তো মোটেই ঘাবড়াবে না, এখন আমি তোমাদেরকে সাহায্যকারী ভাবগুলো চেনাবো। তো সাহায্যকারী ভাবগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড। তো এগুলো হলো সাহায্যকারী ভাব। এগুলো ডাব্লিউএস কোশ্চেনে সাহায্যকারী ভাব হিসাবে ব্যবহৃত হয়। যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড এগুলো যদি বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভাব যেটি আছে সেটিই বসাতে হবে। আর যদি এগুলো দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই 3টির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি নিয়ে আসতে হবে। তো আপাতত এই রুলটুকু বোঝো, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। তো তোমাদের এখানে প্রশ্ন করতে হবে হোয়াই দ্বারা। তো আমি এখানে হোয়াই দিলাম। এরপরে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভাব বসাতে হবে। 2 নম্বর রুল অনুযায়ী তোমাদেরকে ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমাদেরকে দেখতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে কিনা। তো দেখতেছো তোমাদের এখানে কিন্তু সাহায্যকারী ভাব ওয়াজ দেওয়া আছে, সুতরাং তোমরা এখানে ওয়াজ বসাবা। এরপরে স্ট্রাকচার ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, এরপরে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে দা বেবি। তো আমি এখানে দা বেবি বসালাম। এরপরে মূল ভাব। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে ক্রাইং। তো আমি এখানে ক্রাইং বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো আশা করতেছি তোমরা সাহায্যকারী ভাব যে বসানোর নিয়ম সেটি বুঝে গেছো। যদি তোমাদের বাক্যের মধ্যে তোমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড এগুলো দেখো তাহলে সাহায্যকারী ভাব হিসাবে এগুলোই বসবে। এখন প্রশ্ন হলো, সবসময় তোমাদের এই বাক্যগুলোর মধ্যে যে সাহায্যকারী ভাব দেওয়া থাকবে তা না। অনেক ক্ষেত্রে তোমাদের বাক্যগুলোর মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া থাকবে না। এই সাহায্যকারী ভাবগুলো দেওয়া থাকবে না, তখন তোমরা কি করবা? যদি বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভাবগুলো দেওয়া না থাকে তাহলে তোমরা সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই 3টির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাবা। এখন প্রশ্ন হলো ডু কোথায় বসবে, ডাজ কোথায় বসবে এবং ডিড কোথায় বসবে। যদি বাক্যের মধ্যে তোমরা এই সাহায্যকারী ভাবগুলো দেখো তাহলে তোমরা 2 নম্বরে সাহায্যকারী ভাব হিসাবে এগুলো বসিয়ে দিবা। এখন প্রশ্ন হলো সব বাক্যের মধ্যে এই সাহায্যকারী ভাবগুলো থাকবে না। যখন থাকবে না তখন তোমরা কি করবা? তখন তোমরা সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই 3টির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি নিয়ে আসবা। এখন প্রশ্ন হলো ডু কোথায় বসাবো, ডাজ কোথায় বসাবো এবং ডিড কোথায় বসাবো। তো এর ব্যাখ্যাটি আমি তোমাদেরকে দিয়ে দেই।
যদি তোমরা সাহায্যকারী হিসেবে এগুলো না দেখো তাহলে তোমরা সাহায্যকারী হিসেবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি বসাবা। এখন তোমাদের অবশ্যই ভার্বটি দেখতে হবে। যদি ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে তোমরা সাহায্যকারী হিসেবে ডাজ বসাবা। যদি তোমরা ভার্বের সাথে ইডি যুক্ত দেখো অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে তোমরা ডিড বসাবা। আর যদি তোমরা দেখো ভার্বের সাথে এস যুক্ত করা নাই এবং ভার্বের পাস্ট পার্টিসিপল এবং ভার্বের সাথে ইডিও যুক্ত করা নাই তাহলে তোমাদেরকে ডু বসাতে হবে। তো এক্সাম্পলটিতে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে হি লিভস ইন লন্ডন, এর বাংলা অর্থ হলো সে লন্ডনে বসবাস করে। তো তোমাদের প্রশ্ন করতে হবে সে কোথায় বসবাস করে। তো ডাব্লিউএস হিসাবে তোমাদের নিয়ে আসতে হবে হোয়ার। তো ডাব্লিউএস হিসাবে আমি হোয়ার নিয়ে আসলাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কিন্তু যে সাহায্যকারী ভাবগুলো আমি তোমাদেরকে উপরে দিয়েছিলাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো কিন্তু এই বাক্যের মধ্যে একটি তো দেওয়া নাই। যদি এগুলোর মধ্যে একটিও দেওয়া না থাকে তাহলে তোমাদের ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই সাহায্যকারী ভাব বসাতে হবে। তো এক্ষেত্রে তোমরা ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাবা মূল ভাব অনুযায়ী। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি ভার্বের সাথে এর যুক্ত দেখো তাহলে তোমরা সাহায্যকারী ভাব হিসাবে ডাস নিয়ে আসবা। যেহেতু এখানে মূল ভার্বের সাথে এর যুক্ত করা আছে সুতরাং আমরা এখানে সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসবো ডাস। এরপরে তোমাদের সাবজেক্ট বসাতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে কিন্তু মূল ভার্ব দেওয়া আছে লিভস। আরেকটা কথা তোমাদেরকে শিখিয়ে দেই, তোমরা যদি বাক্যের মধ্যে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি সাহায্যকারী ভাব বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তোমরা যেহেতু এখানে ডাজ ইউজ করেছো সুতরাং তোমাদেরকে লিভস এর প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ। তো আমি এখানে লিভস এর প্রেজেন্ট ফর্ম লিভ বসালাম। এরপরে বাকি অংশটুকু এসে এরপরে এখানে দেখো বাকি অংশটুকু হলো ইন। তো আমি এখানে ইন বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হয়ে গেল হোয়ার ডাজ হি লিভ ইন, সে কোথায় বসবাস করে। অ্যান্সার দেওয়া আছে লন্ডন, লন্ডনে। তো এরপরে দেখো 2 নম্বর এক্সাম্পলে যাই। আই ফিল ফেভার্স টুডে, এর বাংলা অর্থ হলো আমি জ্বর জ্বর অনুভব করতেছি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কেমন অনুভব করার জন্য তোমাদেরকে ডাব্লিউ হিসাবে এখানে নিয়ে আসতে হবে হাউ। তো আমি এখানে ডাব্লিউ হিসাবে নিয়ে আসলাম হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে যেহেতু সাহায্যকারী ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। এখানে মূল ভাব দেওয়া আছে ফিল। তো ফিল যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম সুতরাং তোমাদের বসাতে হবে ডু। তো আমি আগেই বলেছি ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে অথবা তোমরা যদি ভার্বের সাথে ইডি ভার্বের পাস্ট ফর্ম বা এস যুক্ত না দেখো তাহলে তোমরা ডু বসাবা। যেহেতু এই ভার্বের সাথে ইডি বা এস যুক্ত করা নাই সুতরাং বুঝতে হবে এটি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ডু। তো আমি এখানে ডু বসালাম। তো এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট আছে আই। যদি সাবজেক্ট আই থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় তা ইউ এ পরিবর্তন করতে হবে। তো আই এর জায়গায় আমি এখানে ইউ দিব, কারণ আই থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় তোমাদেরকে অবশ্যই ইউ দিতে হবে। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে ফিল। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে এখানে যে ভার্বটি আছে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ফিলের প্রেজেন্ট ফর্ম হলো ফিল। এরপরে বাকি অংশ, তো এখানে বাকি অংশ দেওয়া আছে টুডে। তো আমি এখানে টুডে বসিয়েছি এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজকে কেমন অনুভব করতেছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফেভার্স অর্থাৎ জ্বর জ্বর। এরপরের বাক্যটিতে যাই। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, এর বাংলা অর্থ হলো সে গতকাল ইন্ডিয়া গিয়েছে। তো এখানে প্রশ্ন করতে হবে সে কখন ইন্ডিয়া গিয়েছে। এখানে বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো ইয়েস্টারডে। তো তোমাদের অবশ্যই এখানে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন। তো আমি এখানে ডাব্লিউএস হিসাবে হোয়েন নিয়ে আসলাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো বাক্যের মধ্যে যেহেতু এই সাহায্যকারী ভাবগুলো দেওয়া নাই সুতরাং তোমাদেরকে মূল ভাব অনুযায়ী ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে ওয়েন্ট, আর ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডিড বসাতে হবে। তো আমি এখানে সাহায্যকারী ভাব হিসাবে ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো হি থাকলে হি হবে। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। আমি তোমাদেরকে একটু আগে বলেছি তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। তো আমি এখানে গো বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ হলো টু ইন্ডিয়া। তো আমি এখানে টু ইন্ডিয়া বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এর অ্যান্সারটি হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া। এর তোমাদের সাবজেক্ট পরিবর্তন করার যে বিষয়টি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যদি আই থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইউ বসাতে হবে। তো সাবজেক্ট পরিবর্তনের নিয়মটি তোমাদেরকে এখন শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে আই উই মি আস, তোমরা বাক্যের মধ্যে আই উই মি আস দেখো তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য নিয়ে আসতে হবে ইউ। অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি আই উই মি আস থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় তোমাদেরকে ইউজ করতে হবে ইউ।
যদি তোমরা এম দেখো তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় নিয়ে আসতে হবে আর। যদি মাই এবং আওয়ার দেখো তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় নিয়ে করতে হবে ইওর। তো তোমরা মনে রাখো আই উই মি আস, যদি তোমরা বাক্যের মধ্যে আই উই মি আস দেখো তাহলে তোমাদেরকে সাবজেক্ট পরিবর্তন করে বসাতে হবে ইউ, এম থাকলে হবে আর, মাই এবং আওয়ার থাকলে তোমাদের বসাতে হবে ইওর। এরপর মূল ভাব পরিবর্তনের নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেই। তো যদি তোমরা সাহায্যকারী ভাব হিসাবে এগুলো বসাও তাহলে তোমাদের যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড এগুলো দেওয়া থাকে তাহলে তোমরা কখনোই মূল ভাব পরিবর্তন করবা না। যদি এগুলো দেওয়া না থাকে তাহলে তোমরা সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাবা, তখন মূল ভার্বের বেস ফর্ম করতে হবে। তো আমি এরপরে যখন বোর্ড প্রশ্নগুলো সলভ করে দিব, যদি তোমরা সেই সলভের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু ইজিলিভাবে এই রুলগুলো বুঝতে পারবা। এবার চলে যাই ডাব্লিউএস কোশ্চেনের ব্যতিক্রম রুলসে। তো ডাব্লিউএস কোশ্চেনের দুটি ব্যতিক্রম রুল আছে। এই দুটি রুল থেকে তোমাদের পরীক্ষায় খুব কম প্রশ্ন আসে, তারপরও তোমাদের জেনে রাখা ভালো। তো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে যদি নো বডি, নো ওয়ান, নন, নাইদার থাকে তাহলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। তো তোমরা যদি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে নো বডি, নো ওয়ান, নন এবং নাইদার দেখো তাহলে তোমার ডাব্লিউএস হিসেবে নিয়ে আসবা হু, এরপরে যে বাকি অংশটুকু থাকবে সেই বাকি অংশটুকু লিখে দিবা, এরপরে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবা। তো দেখো এখানে আমি একটি বাক্য দিয়েছি নো বডি বিলিভস এ লায়ার। তো তোমরা দেখো বাক্যের শুরুতে দেওয়া আছে নো বডি, যদি বাক্যের শুরুতে নো বডি থাকে তাহলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। যেহেতু এখানে নো বডি আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন আমি করে দেই হু প্লাস বাকি অংশ। তো বাকি অংশটুকু এখানে দেওয়া আছে বিলিভস এ লায়ার, তো আমি এখানে বিলিভস এ লায়ার বসালাম এবং সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট হিসাবে এগুলো কিন্তু বাদ দিতে হবে। তো আমি এখানে নো বডি দিয়ে বাদ দিয়েছি, এই নো বডির পরিবর্তে তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হু, এরপরে বাকি অংশটুকু ঠিক রাখতে হবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। এবার চলে যাই ডাব্লিউএস কোশ্চেনের 2 নম্বর ব্যতিক্রম রুলে। তো 2 নম্বর ব্যতিক্রম রুলটি হলো সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকে তাহলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভাব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এই রুলটি আমি তোমাদেরকে আবার বলে দেই। সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকে তাহলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভাব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো তোমরা দেখো আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো তোমরা দেখো বাক্যের মধ্যে এভরিবডি দেওয়া আছে। তো এভরিবডি যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে ডাব্লিউএস এর গঠন হবে হু। প্রথমে তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হু, তো আমি এখানে ডাব্লিউএস হিসাবে হু নিয়ে আসলাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে মূল ভাব অনুযায়ী সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তো তোমরা দেখো এই ভার্বের সাথে কিন্তু এস যুক্ত করা আছে। যদি ভার্বের শেষে এস যুক্ত করা থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ডাস। যেহেতু এখানে ভার্বের শেষে এস যুক্ত করা আছে সুতরাং আমি সাহায্যকারী ভাব হিসাবে ডাস নিয়ে আসলাম, এরপরে তোমাদেরকে নট বসাতে হবে। তো আমি এখানে নট বসালাম, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম করো উইশেস, এর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো উইশ। তো আমি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম উইশ করলাম, এরপর বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু হলো টু বি হ্যাপি। তো আমি এখানে টু বি হ্যাপি বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখন আমি তোমাদেরকে ডিগ্রি 3rd ইয়ার ইংলিশে যতগুলো ডাব্লিউএস কোশ্চেন এসেছিল সকল বোর্ড কোশ্চেন সলভ করে দিব সহজ রুলের মাধ্যমে। তো তোমরা আগে কি করবা, আমি যে রুলগুলো শেখালাম সেই রুলগুলো মুখস্থ করবা, করার পরে যতগুলো বোর্ড কোশ্চেন এখন আমি সলভ করে দিব সেই বোর্ড কোশ্চেনগুলো পরে পরীক্ষা দিতে যাবা, তাহলে তোমরা 4 মার্কের মধ্যে ইজিলিভাবে 4 মার্ক পেয়ে যাবা, 100% গ্যারান্টি। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2018 সালে যে ডাব্লিউএস কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বারে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। আমি তোমাদেরকে বলেছিলাম ডাব্লিউএস কোশ্চেন করার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় এবং ডাব্লিউএস কোশ্চেন করার জন্য দুটি রুল আছে। যদি বাক্যের মধ্যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেনের গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ। কিন্তু যদি সাবজেক্ট বাদ না দিয়ে বাক্যের অন্য কোনো অংশকে বাদ দিয়ে ডাব্লিউএস করা হয় তাহলে গঠন হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এ নাম্বার
হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। এর বাংলা অর্থ হলো সে কার কেনার জন্য ঢাকা গিয়েছিল। তো তোমাদের আমি একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে টু দেখো তাহলে তোমরা অবশ্যই ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়াই। তো যেহেতু এখানে টু আছে সুতরাং ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়াই। এরপরে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে কি না। তো তোমরা দেখতেছো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ওয়েন্ট। তো ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। আর যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এর মধ্যে তোমাদেরকে ডিড নিয়ে আসতে হবে। এরপরে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি, এই কারণে আমি এখানে বসাইলাম হি। এরপরে হলো মূল ভাব। তো তোমরা দেখো এখানে মূল ভাব হলো ওয়েন্ট। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে অবশ্যই তোমরা যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো, এই কারণে এখানে ভার্ব হিসাবে বসবে গো। এরপরে বাকি অংশ। তো তোমরা দেখো এখানে বাকি অংশ হলো টু ঢাকা। তো আমি এখানে টু ঢাকাটি বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো ডাব্লিউএসটি গঠন হয়ে গেল হোয়াই ডিড হি গো টু ঢাকা। সে কেন ঢাকাতে গিয়েছিল? সে ঢাকায় একটি কার কেনার জন্য গিয়েছিল। তো এর সহজ ট্রিকটি তোমাদেরকে আরেকবার বলে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে টু দেখো তাহলে টু এর জন্য তোমরা ডাব্লিউএস হিসাবে হোয়াই নিয়ে আসবা এবং টু থেকে বাকি যে অংশটুকু থাকবে সে অংশটুকু তোমরা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে সে অংশটুকু বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করে দিবা। বি নাম্বার, শেক্সপিয়ার ওয়াজ এ প্লেরাইট। এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার একজন নাট্যকার ছিলেন। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে শেক্সপিয়ার কি ছিলেন। তো কি এর ডাব্লিউএস হবে হোয়াট। তো আমি এখানে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়াট। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব ওয়াজ দেওয়া আছে, সুতরাং আমি এখানে বসাইলাম সাহায্যকারী ভাব ওয়াজ। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো শেক্সপিয়ার, সুতরাং আমি এখানে সাবজেক্ট হিসাবে শেক্সপিয়ারটি নিয়ে আসলাম। এরপরে তোমরা দেখো এই বাক্যের মধ্যে কিন্তু মূল ভাব দেওয়া নাই। যেহেতু এই বাক্যের মধ্যে মূল ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে মূল ভাব বসাতে হবে না, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো হোয়াট ওয়াজ শেক্সপিয়ার। শেক্সপিয়ার কি ছিলেন? একজন এ প্লেরাইট, একজন নাট্যকার ছিলেন। তো এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো এ প্লেরাইট, একজন নাট্যকার। তো আমি এটি বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করলাম হোয়াট ওয়াজ শেক্সপিয়ার। সি নাম্বার, হি লিভস ইন লন্ডন। এর বাংলা অর্থ হলো সে লন্ডনে বাস করে। তা আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে ইন দেখো তাহলে অবশ্যই তোমরা ইনের জন্য ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়ার। তো ইনের জন্য আমি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসলাম হোয়ার এবং ইনের পরে যে অংশটুকু থাকবে সে অংশটুকু তোমরা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করবা এবং ডাব্লিউএস করার সময় সে অংশটুকু তোমরা বাদ দিবা। তো ইন যেহেতু আছে তো আমরা ইনের জন্য নিয়ে আসলাম হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্বের শেষে এস যুক্ত করা আছে। যদি ভার্বের শেষে এস যুক্ত করা থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসতে হবে ডাস। তো আমি নিয়ে আসলাম ডাস। এরপরে তোমাদের বসাতে হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি, এই কারণে আমি এখানে বসাইলাম হি। এরপরে ভার্ব অর্থাৎ মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব হলো লিভস। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসে তাহলে অবশ্যই যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ, এই কারণে এখানে হবে লিভ। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ হলো ইন। তো আমি এখানে ইন বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়ার ডাজ হি লিভ ইন। সে কোথায় বসবাস করে? সে লন্ডনে বসবাস করে। তো এর সহজ ট্রিকটি হলো তোমরা যদি বাক্যের মধ্যে ইন দেখো তাহলে ইনের জন্য তোমরা ডাব্লিউএস হিসাবে হোয়ার নিয়ে আসবা এবং ইনের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। ডি নাম্বার, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। এর বাংলা অর্থ হলো তিনি গতকাল ইন্ডিয়া গিয়েছিলেন। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি গতকাল কোথায় গিয়েছিলেন। তো কোথায় অর্থাৎ যদি কোথায় আসে তাহলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়ার। তো আমি এখানে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়ার।
এরপরে তোমাদেরকে দিতে হবে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ওয়েন্ট। তো ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে নিয়ে আসতে হবে ডিড। তো আমি এখানে নিয়ে আসলাম ডিড। এরপরে দিতে হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি। তো আমি এখানে হি বসালাম। এরপরে দিতে হবে তোমাদেরকে মূল ভাব। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসো তাহলে তোমাদেরকে অবশ্যই যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো, এজন্য এখানে হবে গো। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু দিতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো ইয়েস্টারডে, সুতরাং আমি এখানে ইয়েস্টারডে বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হলো হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, সে গতকাল কোথায় গিয়েছিল। তো তোমরা দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো টু ইন্ডিয়া, এটি কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা এই গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করি। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2015 সালে যে ডাব্লিউএস কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার, উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। এর বাংলা অর্থ হলো আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তা আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম দেখো তাহলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ লং। তো তোমরা দেখো এখানে কিন্তু ফর প্লাস টাইম আছে অর্থাৎ অ্যান আওয়ার আছে, সুতরাং আমার ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবো হাউ লং। তো আমি এখানে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হাউ লং। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে হ্যাভ বিন। তো হ্যাভ বিন থেকে আমরা প্রথমে নিয়ে আসবো হ্যাভ। তো আমি এখানে হ্যাভ নিয়ে আসলাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো উই। আর আমি তোমাদেরকে বলেছি সাবজেক্ট যদি উই থাকে তাহলে উইকে তোমাদের পরিবর্তন করে ডাব্লিউএস কোশ্চেন করার সময় দিতে হবে ইউ। যেহেতু এখানে উই আছে তো উইকে পরিবর্তন করে সাবজেক্ট লিখলাম ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভার্ব দেওয়া আছে ওয়েটিং। তো আমি এখানে ওয়েটিং বসালাম। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সাহায্যকারী ভার্বের সাথে বিন যোগ করা থাকে তাহলে সে বিনটিকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে কিন্তু বিন আছে, সুতরাং এই বিনটিকে সাবজেক্টের পরে বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হলো ইউ। তো ইউ এর পরে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে বিন। এরপরে তোমাদের বাকি অংশটুকু বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে কোনো বাকি অংশ নাই, সুতরাং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো অ্যান্সারটি হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো। তো অ্যান্সার আছে ফর অ্যান আওয়ার। এর সহজ ট্রিকটি হলো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমরা ডাব্লিউ হিসাবে নিয়ে আসবা হাউ লং এবং ফর প্লাস টাইমকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এই অংশটুকুকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। বি নাম্বার, নজরুল ইজ আওয়ার রেবেল পয়েট। এর বাংলা অর্থ হলো নজরুল আমাদের বিদ্রোহী কবি। তো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো নজরুল। তো আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু এখানে নজরুল গুরুত্বপূর্ণ অংশ আর নজরুলটি হলো সাবজেক্ট, সুতরাং আমাদের করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো আমাদেরকে ডাব্লিউএস নিয়ে আসতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্টে যদি ব্যক্তির নাম থাকে তাহলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হু এবং এখানে বাকি অংশটুকু বসাতে হবে। তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হু ইজ আওয়ার রেবেল পয়েট, কে আমাদের বিদ্রোহী কবি। তো অ্যান্সার আছে নজরুল। সি নাম্বার, শি লুকস লাইক এ ফিল্ম স্টার। এর বাংলা অর্থ হলো তাকে দেখতে ফিল্মের তারকার মতো লাগছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তাকে দেখতে কেমন লাগে। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি বাক্যের মধ্যে লাইক দেখো তাহলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ। যেহেতু এই বাক্যের মধ্যে লাইক আছে সুতরাং আমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এই ভার্বের শেষে এস যুক্ত করা আছে, সুতরাং তোমাদেরকে ডু ডাজ ডিড থেকে নিয়ে আসতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো শি। তো আমি এখানে সাবজেক্ট শি বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব বসাতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে এখানে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে লুকস। তো লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক, এই কারণে এখানে লুক হবে।
এরপরে বাকি অংশ, তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে বাকি অংশ আছে লাইক, তো আমি এখানে বাকি অংশ লাইক বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তাই আনসারটি হবে হাউ ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন। তাই আনসার হলো এ ফিল্ম স্টার, একজন ফিল্ম তারকার মতো। ডি নাম্বার, ঢাকা ইজ 137 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর। এর বাংলা অর্থ হলো ঢাকা লক্ষ্মীপুর থেকে 137 কিলোমিটার দূরে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে ঢাকা লক্ষ্মীপুর থেকে কত কিলোমিটার দূরে। তো এর ডাব্লিউএস হিসাবে তোমাদেরকে নিয়ে আসতে হবে হাউ ফার, মানে কত দূরত্ব। যেহেতু এখানে দূরত্বর কথা বলা হয়েছে, সুতরাং আমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হাউ ফার, অর্থাৎ কত দূরত্ব। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তোমরা দেখো এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইস, তো আমি এখানে ইস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ঢাকা, তো আমি ঢাকা বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব, তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো মূল ভাব দেওয়া নাই, সুতরাং আর মূল ভাব বসানো যাবে না। এরপর বাকি অংশ, তো এখানে বাকি অংশ হলো ফ্রম লক্ষ্মীপুর, তো আমি এখানে ফ্রম লক্ষ্মীপুর বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হাউ ফার ইজ ঢাকা ফ্রম লক্ষ্মীপুর। এর বাংলা অর্থ হবে ঢাকা লক্ষ্মীপুর থেকে কত কিলোমিটার দূরে। তো অ্যান্সার দেওয়া আছে 137 কিলোমিটার অ্যাওয়ে। তো এটি হলো গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকুকে বাদ দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করে দিলাম। ই নাম্বার, শি ওয়েন্ট টু হোম টু এনজয় দ্য ফাংশন। এর বাংলা অর্থ হলো সে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বাড়ি থেকে গেল। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন বাড়ি থেকে গেল। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি বাক্যের মধ্যে টু দেখো, তাহলে টু এর জন্য ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়াই, এবং টু থেকে বাকি অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে হবে। তো যেহেতু এখানে টু আছে, সুতরাং ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়াই। এরপরে আমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে, তাহলে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ওয়েন্ট, তো ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে এখানে নিয়ে দিতে হবে ডিড। এরপরে সাবজেক্ট, তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো শি, তো আমি এখানে সাবজেক্ট শি বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব বসাতে হবে। ও আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও, তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো এখানে ভার্ব হলো ওয়েন্ট, তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো, এই কারণে এখানে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম আমি গো বসিয়ে দিলাম। এরপর বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু হলো হোম, তো আমি এখানে হোম বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হোয়াই ডিড শি গো হোম, সে কেন বাড়ির বাইরে গেল। তো অ্যান্সার হলো টু এনজয় দ্য ফাংশন, অর্থাৎ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সে বাড়ির বাইরে গেল। এফ নাম্বার, আই বরোড হিজ কার। এর বাংলা অর্থ হলো আমি তার গাড়ি ধার নিয়েছি। তোমাদের প্রশ্ন করতে হবে তুমি কার কার ধার নিয়েছো। তো এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস হিসেবে নিয়ে আসতে হবে হুস। হুস অর্থ হলো কার, তো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো তোমরা দেখো এখানে নাউন হলো কার, তো আমি এখানে হুসের পরে কার বসিয়েলাম, কারণ হুসের পরে সর্বদা নাউন বসাতে হয়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে, তাহলে সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে বরোড, সুতরাং তোমাদের এখানে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো আই, যদি সাবজেক্ট আই থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় তোমাদেরকে বসাতে হবে ইউ। এরপর মূল ভাব বসাতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসো, তাহলে তোমাদের যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো বড় এর প্রেজেন্ট ফর্ম হলো বড়, সুতরাং এখানে অ্যান্সার হবে হুজ কার ডিড ইউ বড়, সে কার কার ধার নিয়েছিল। তো অ্যান্সার হলো হিজ, মানে তার। তো এটি হলো গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকুকে বাদ দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলাম। জি নাম্বার, হি উড লাইক টু ড্রাঙ্ক কফি। এর বাংলা অর্থ হলো তিনি কফি পান করতে চান। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কি পান করতে চায়। তো কি এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়াট, তো আমি এখানে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে উড, তো আমি এখানে উড বসালাম। এরপর সাবজেক্ট, তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসালাম। এরপর মূল ভাব, তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে লাইক, তো আমি এখানে লাইক বসালাম। এরপরে বাকি অংশ, তো এখানে বাকি অংশ হলো টু ড্রিঙ্ক,
তো আমি এখানে টু ড্রিঙ্ক বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। অ্যান্সারটি হবে হোয়াট উড হি লাইক টু ড্রাঙ্ক, সে কি পান করতে চায়? তো অ্যান্সার দেওয়া আছে কফি, অর্থাৎ কফি সে পান করতে। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2013 সালে যে WS কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার, রুনা ইজ টকিং টু লুনা, এর বাংলা অর্থ হলো রুনা লুনার সাথে কথা বলছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে রুনা কার সাথে কথা বলছে। তো এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ হলো লুনা। আর আমি তোমাদেরকে বলেছিলাম যদি ব্যক্তির নাম গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে তোমাদেরকে WH হিসাবে নিয়ে আসতে হবে হু। তো আমি WH হিসাবে নিয়ে আসলাম হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, সুতরাং আমি এখানে সাহায্যকারী ভাব হিসাবে ইজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে রুনা। এরপর মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব দেওয়া আছে টকিং এবং অতিরিক্ত অংশ হিসাবে দেওয়া আছে টু। তো আমি এখানে অতিরিক্ত অংশটুকু টু বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হু ইজ রুনা টকিং টু, এর বাংলা অর্থ হবে রুনা কার সাথে কথা বলতেছিল। তো অ্যান্সার দেওয়া আছে লুনা, অর্থাৎ লুনার সাথে। বি নাম্বার, ইট ইজ 10:30 নাও, এর বাংলা অর্থ হলো এখন 10:30 বাজে। তো আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, তোমরা যদি বাক্যের শেষে নাও দেখো তাহলে তোমরা WH হিসাবে নিয়ে আসবা হোয়াট টাইম। তো যেহেতু এখানে নাও আছে সুতরাং আমি WH হিসাবে নিয়ে আসলাম হোয়াট টাইম, এবং নাও এর আগে যে সংখ্যাবাচক শব্দটি থাকবে সেটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিতে হবে। তো এখানে আছে 10:30 অর্থাৎ 10:30। তো এটি হবে গুরুত্বপূর্ণ অংশ। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে ইট, তো আমি এখানে সাবজেক্ট ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে মূল ভাব দেওয়া নাই, সুতরাং আর মূল ভাব বসানো যাবে না। এরপর বাকি অংশটুকু বসাতে হবে। তো তোমরা দেখো এখানে বাকি অংশ দেওয়া আছে নাও, তো আমি এখানে বাকি অংশ নাও বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে 10:30 অর্থাৎ 10:30 বাজে। সি নাম্বার, হি ভিজিটেড আমেরিকা, জাপান অ্যান্ড কানাডা, এর বাংলা অর্থ হলো সে আমেরিকা, জাপান এবং কানাডা ভ্রমণ করেছিল। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কোনো বাক্যের মধ্যে অনেকগুলো দেশ দেখো এখানে অনেকগুলো দেশের নাম দেওয়া আছে আমেরিকা, জাপান, কানাডা, তাহলে তোমরা WH হিসাবে নিয়ে আসবা হুইচ কান্ট্রিজ। যেহেতু এখানে অনেকগুলো দেশের নাম দেওয়া আছে সুতরাং আমি WH হিসাবে নিয়ে আসলাম হুইচ কান্ট্রিজ। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ভিজিটেড, তো ভিজিটেড হলো ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে এখানে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ডিড। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো এই বাক্যে দেখো সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিলাম। এরপর মূল ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভার্ব হলো ভিজিটেড। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো এখানে ভিজিটেডের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপর বাকি অংশতে এই বাক্যের মধ্যে বাকি অংশ দেওয়া নেই, সুতরাং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো অ্যান্সারটি হবে হুইচ কান্ট্রিজ ডিড হি ভিজিট, এর বাংলা অর্থ হলো সে কোন কোন কান্ট্রি ভ্রমণ করে। তো অ্যান্সার দেওয়া আছে আমেরিকা, জাপান, কানাডা। ডি নাম্বার, হি গোস টু স্কুল অন ফুট, এর বাংলা অর্থ হলো সে পায়ে হেঁটে স্কুলে যায়। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে স্কুলে যায়। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে ফুট দেখো তাহলে তোমরা WH হিসাবে নিয়ে আসবা হাউ। যেহেতু বাক্যের মধ্যে ফুট দেওয়া আছে সুতরাং WH হিসাবে নিয়ে আসলাম হাউ। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসতে হবে। যেহেতু এই ভার্বটির শেষে এস যুক্ত করা আছে সুতরাং তোমাদেরকে নিয়ে আসতে হবে ডাস। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিলাম। এরপর মূল ভাব বসাতে হবে। তো এখানে দেখো মূল ভাব দেওয়া আছে গোস। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো, এই কারণে এখানে ভার্ব হবে গো।
এরপর বাকি অংশ, তো বাকি অংশ হলো টু স্কুল, তো আমি এখানে টু স্কুল বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হাউ ডাজ শি গো টু স্কুল। এর বাংলা অর্থ হলো সে কিভাবে স্কুলে যায়। তো অ্যান্সার দেওয়া আছে দেখো অন ফুট, অর্থাৎ পায়ে হেঁটে। ই নাম্বার, দ্য বুক কস্ট মি 500 টাকা। এর বাংলা অর্থ হলো এই বইটির দাম হলো 500 টাকা। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইটির দাম কত। তো তোমাদেরকে এখানে ডাব্লিউ হিসাবে নিয়ে আসতে হবে হাউ মাস, অর্থাৎ কত। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো এখানে হাউ মাস হবে না হাউ মেনি হবে। তো আমি তোমাদেরকে বলি, যদি বাক্যটির মধ্যে কাউন্টেবল নাউন থাকে তাহলে তোমাদেরকে দিতে হবে হাউ মেনি। যদি বাক্যটির মধ্যে আনকাউন্টেবল নাউন থাকে তাহলে তোমাদেরকে দিতে হবে হাউ মাস। তো তোমরা দেখো এখানে কিন্তু টাকা আছে, আর টাকা হলো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেটা গণনা করা যায় না, এটি একটি ব্যতিক্রম রুল। তোমরা মনে রাখবা টাকাটা হলো আনকাউন্টেবল নাউন। সুতরাং তোমাদেরকে, যেহেতু এই বাক্যের মধ্যে আনকাউন্টেবল নাউন আছে, সুতরাং তোমাদেরকে দিতে হবে হাউ মাস। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে মূল ভাব অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তো এখানে বসাতে হবে ডাস, কারণ এই ভার্বটির সাথে এস যুক্ত করা আছে, সুতরাং এখানে আমি বসিয়ে দিলাম ডাস। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো দ্য বুক, তো আমি এখানে সাবজেক্ট দ্য বুক বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে মূল ভাব দেওয়া আছে কস্টস, তো আমি এখানে কস্টস দিলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপর বাকি অংশটুকু দিতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে মি, আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি বাক্যের মধ্যে মি দেখো তাহলে তোমাদেরকে ডাব্লিউএস করার সময় দিতে হবে ইউ। যেহেতু এখানে মি আছে সুতরাং আমি ডাব্লিউএস করার সময় দিলাম ইউ এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট ইউ। এর বাংলা অর্থ হলো তুমি এই বইটি কত টাকা দিয়ে কিনেছো। তো অ্যান্সার দেওয়া আছে এখানে দেখো 500 টাকা, অর্থাৎ 500 টাকা। তো এটি হলো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটুকুকে বাদ দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেন গঠন করলাম। 8 নাম্বার, শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই সাম বুকস। এর বাংলা অর্থ হলো সে নিউ মার্কেটে কিছু বই কেনার জন্য গিয়েছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে নিউ মার্কেটে কেন গিয়েছিল। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিয়েছি। তোমরা যদি বাক্যের মধ্যে টু দেখো তাহলে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসবা হোয়াই, এবং টু থেকে বাকি অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। তো এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে ওয়েন্ট, আর ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে এখানে দি বসাতে হবে ডিড। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট শি বসিয়ে দিলাম। এরপর মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে ওয়েন্ট, আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো, এই কারণে এখানে তোমাদেরকে গো বসাতে হবে। এরপর বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো টু নিউ মার্কেট, তো আমি এখানে বাকি অংশটুকু টু নিউ মার্কেট বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়াই ডিড শি গো টু নিউ মার্কেট। এর বাংলা অর্থ হলো সে কেন নিউ মার্কেটে গিয়েছিল। তো অ্যান্সার দেওয়া আছে টু বাই সাম বুকস, অর্থাৎ কিছু বই কেনার জন্য সে নিউ মার্কেটে গিয়েছিল। জি নাম্বার, হি ভিজিট হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ। এর বাংলা অর্থ হলো সে তার পিতামাতার সাথে মাসে 2 বার দেখা করতে যায়। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে তার পিতামাতার সাথে কতবার দেখা করতে যায়। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি বাক্যের মধ্যে টোয়াইস এই ওয়ার্ডটি দেখো তাহলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ অফেন, এবং টোয়াইস থেকে বাকি অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে তোমরা প্রশ্ন করবা। তো যেহেতু এখানে টোয়াইস আছে সুতরাং আমরা নিয়ে আসলাম হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং আমাদেরকে ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভাব বসাতে হবে। যেহেতু এই ভার্বের শেষে এস যুক্ত করা আছে সুতরাং আমরা সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসবো ডাস। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসালাম। এরপর তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে ভিজিটস,
আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট, এরপর বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো হিজ প্যারেন্টস। তো আমি এখানে হিজ প্যারেন্টস বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সারটি হবে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস। এর বাংলা অর্থ হলো সে পিতামাতার সাথে কতবার দেখা করতে চায়। তো অ্যান্সারটা দেওয়া আছে টোয়াইস এ মান্থ, অর্থাৎ মাসে 2 বার। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2012 সালে যে ডাব্লিউএস কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে। এর বাংলা অর্থ হলো সে দেরি করার কারণে সে বাস মিস করেছে। তা আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। তোমরা যে বাক্যের মধ্যে যদি ফর দেখো তাহলে তোমরা ফরের জন্য ডাব্লিউএস হিসেবে নিয়ে আসবা হোয়াই। যেহেতু এই বাক্যে ফর আছে সুতরাং ডাব্লিউএস হিসেবে নিয়ে আসলাম হোয়াই, এবং ফর থেকে বাকি অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এরপরে আমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটি ভার্ব অনুযায়ী একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে মিসড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে ডু ডাজ ডিড থেকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট দে বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে মিসড। আর আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটা বসাও তাহলে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো মিসড এর প্রেজেন্ট ফর্ম হলো মিস, এই কারণে এখানে হবে মিস। এরপর বাকি অংশ, তো এখানে বাকি অংশ হলো দ্য বাস। তো আমি এখানে বাকি অংশ দ্য বাস বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়াই ডিড দে মিস দ্য বাস। এর বাংলা অর্থ হলো সে কেন বাস মিস করেছে। অ্যান্সার দেওয়া আছে ফর দেয়ার ডিলে, অর্থাৎ তার দেরির কারণে। বি নাম্বার ঢাকা ইজ ফেমাস ফর মক্স। এর বাংলা অর্থ হলো ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে ঢাকা কেন বিখ্যাত। তা আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি বাক্যের মধ্যে ফর দেখো তাহলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়াই, এবং ফর থেকে বাকি অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে। যেহেতু এখানে ফর আছে সুতরাং ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়াই। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, সুতরাং আমি এখানে ইজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ঢাকা, তো আমি এখানে সাবজেক্ট ঢাকা বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো মূল ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে মূল ভাব দেওয়া না থাকে তাহলে আর মূল ভাব বসানো যাবে না। এরপর বাকি অংশ বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে ফেমাস, তো আমি এখানে বাকি অংশ ফেমাস বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ ঢাকা ফেমাস, কেন ঢাকা বিখ্যাত। তো অ্যান্সার দেওয়া আছে ফর মক্স, অর্থাৎ মসজিদের জন্য। সি নাম্বার হি ওয়াজ বর্ন ইন বরিশাল। এর বাংলা অর্থ হলো সে বরিশালে বসবাস করে। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ইন দেখো তাহলে তোমরা ইনের জন্য ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসবা হোয়ার, এবং ইন থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবা। যেহেতু এখানে ইন আছে সুতরাং আমি নিয়ে আসলাম হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াজ, সুতরাং আমি এখানে ওয়াজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিলাম। এরপর মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া নাই, সুতরাং আর মূল ভাব বসানো যাবে না। এরপর বাকি অংশ, তো এখানে বাকি অংশ দেওয়া আছে বন, তো আমি এখানে বাকি অংশ বন বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়ার ওয়াজ হি বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছে। তো অ্যান্সার দেওয়া আছে ইন বরিশাল, অর্থাৎ বরিশালে। ডি নাম্বার ল্যানসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট লিডার অফ আফ্রিকা। এর বাংলা অর্থ হলো ল্যানসন ম্যান্ডেলা আফ্রিকার একজন মহান নেতা ছিলেন। তোমাদের প্রশ্ন করতে হবে ল্যানসন ম্যান্ডেলা কে ছিলেন। তো তোমাদেরকে কে এর জন্য ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াজ, তো আমি এখানে সাহায্যকারী ভাব ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হলো ল্যানসন ম্যান্ডেলা, তো আমি এখানে ল্যানসন ম্যান্ডেলা বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো অ্যান্সার দেখো হু ওয়াজ ল্যানসন ম্যান্ডেলা, ল্যানসন ম্যান্ডেলা কে ছিলেন। তো অ্যান্সার দেওয়া আছে গ্রেট লিডার অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার একজন মহান নেতা ছিলেন। তো
তো এই বাক্যে এটি হলো গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকুকে বাদ দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেন গঠন করলাম। ই নাম্বার, দ্য কার রানস 50 কিলোমিটার্স পার আওয়ার। এর বাংলা অর্থ হলো এই কারটি ঘন্টায় 50 কিলোমিটার দৌড়ে। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে পার আওয়ার এই ওয়ার্ড দুটি দেখো, তাহলে এই ওয়ার্ড দুটির জন্য তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ ফাস্ট, এবং পার আওয়ারের আগে যে সংখ্যাবাচক ওয়ার্ড থাকবে সে ওয়ার্ড দুটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে তোমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবা। তো যেহেতু এখানে পার আওয়ার আছে, সুতরাং আমি নিয়ে আসলাম হাউ ফাস্ট। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি ভাব অনুযায়ী নিয়ে আসতে হবে। যেহেতু এই ভার্বের সাথে অতিরিক্ত একটি এস যুক্ত করা আছে, সুতরাং ডু, ডাজ, ডিড থেকে তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো দা কার। তো আমি এখানে সাবজেক্ট দা কার বসিয়ে দিলাম। এরপর মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে রানস। তো আমি এখানে মূল ভাব রানস বসালাম। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে এখানে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান। এরপর বাকি অংশটুকু দিতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো পার আওয়ার। তো আমি এখানে বাকি অংশটুকু পার আওয়ার বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য কার রান পার আওয়ার। এর বাংলা অর্থ হলো এই কারটি ঘন্টায় কত কিলোমিটার দৌড়ায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 50 কিলোমিটার, অর্থাৎ 50 কিলোমিটার। এফ নাম্বার, দ্য নিউজ মেক্স হিম লাভ। এর বাংলা অর্থ হলো এই সংবাদটি তাকে হাসায়। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি তাকে হাসায়। তো এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট অর্থাৎ নিউজ। যেহেতু এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট, সুতরাং ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। কারণ কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টটি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ডাব্লিউএস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো যেহেতু এর বাংলা অর্থ হলো দ্য নিউজ মেক্স হিম লাভ, সংবাদ তাকে হাসায়, তাহলে তোমাদের প্রশ্ন করতে হবে কি তাকে হাসায়। তো কি এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়াট। এরপর বাকি অংশটুকু দিতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে মেক্স হিম লাভ। তো আমি এখানে মেক্স হিম লাভ বসিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সারটি হবে হোয়াট মেক্স হিম লাভ, তাকে কি হাসায়। তো অ্যান্সার দেওয়া আছে এখানে দেখো দ্য নিউজ অর্থাৎ সংবাদ। তো এই অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলাম। জি নাম্বার, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এর বাংলা অর্থ হলো বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। তো তোমাদের প্রশ্ন করতে হবে বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে। তা আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি বাক্যের মধ্যে ইন দেখো তাহলে ইনের জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন, এবং ইন থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে। যেহেতু এখানে আছে ইন, সুতরাং আমি ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসলাম হোয়েন। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে বিকেম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে ডু, ডাজ, ডিড থেকে বসাতে হবে ডিড। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে বাংলাদেশ। তো আমি এখানে সাবজেক্ট বাংলাদেশ বসিয়ে দিলাম। এরপর মূল ভাব বসাতে হবে। তো এখানে মূল ভাব দেওয়া আছে বিকেম। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো বিকেম এর প্রেজেন্ট ফর্ম হলো বিকাম, সুতরাং আমি এখানে বিকাম করে দিলাম। এরপর বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট। তো আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, কখন বাংলাদেশ স্বাধীন হয়। তো অ্যান্সারটি দেওয়া আছে ইন 1971 অর্থাৎ 1900। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2011 সালে যে ডাব্লিউএস কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার, মাই সিস্টার ইজ এ ডক্টর। এর বাংলা অর্থ হলো আমার বোন একজন ডাক্তার। তো আমি তোমাদেরকে একটা সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে ডক্টর, টিচার এই ওয়ার্ডগুলো দেখো তাহলে তোমরা অবশ্যই ডাব্লিউএস হিসেবে নিয়ে আসবা হোয়াট। যেহেতু এখানে এ ডক্টর আছে সুতরাং আমরা ডাব্লিউএস হিসেবে নিয়ে আসবো হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ। তো আমি এখানে ইজ বসালাম।
এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো মাই সিস্টার। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি বাক্যের মধ্যে মাই দেখো তাহলে তোমরা অবশ্যই ডাব্লিউএস করার সময় এই মাইকে পরিবর্তন করে ইওর বসাতে হবে। যেহেতু এখানে মাই আছে সুতরাং মাইকে পরিবর্তন করে ইওর বসালাম। এরপরে মূলভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো মূলভাব দেওয়া নাই সুতরাং আর মূলভাব বসানো যাবে না। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো আমি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সারটি হবে হোয়াট ইজ ইউর সিস্টার? তোমার বোন কি করে? তো অ্যান্সার দেওয়া আছে এ ডক্টর, আমার বোন একজন ডাক্তার। বি নাম্বার, হি এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি। এর বাংলা অর্থ হলো সে নিঃশব্দে ঘরে ঢুকলো। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে ঘরে ঢুকলো। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি কোনো সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব দেখো, তো দেখো এই অ্যাডভার্ব চিহ্নের উপরে হলো শেষে একটা এলওয়াই থাকবে। তো দেখো এটা অ্যাডভার্ব সাইলেন্টলি, তাহলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ। যেহেতু এখানে অ্যাডভার্ব দেওয়া আছে সাইলেন্টলি এবং এটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সুতরাং তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। যেহেতু এই ভার্বটি ভার্বের পাস্ট ফর্মে আছে সুতরাং ডু ডাজ ডিড থেকে তোমাদের বসাতে হবে ডিড। এরপর সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিলাম। এরপরে আমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো এখানে দেখো মূল ভাব দেওয়া আছে ইন্টারেক্ট। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে এখানে যে ভার্বটি থাকবে সে ভার্বটির প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ইন্টারেক্টের প্রেজেন্ট ফর্ম হলো ইন্টার। তো আমি এখানে ইন্টারেক্টের প্রেজেন্ট ফর্ম ইন্টার করে দিলাম। এরপরে তোমাদেরকে বাকি অংশ বসাতে হবে। তো এখানে বাকি অংশ হলো দা রুম। তো আমি এখানে বাকি অংশ দা রুম বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হাউ ডিড হি এন্টার দ্য রুম? সেই রুমের মধ্যে কিভাবে ঢুকলো? তো অ্যান্সার দেওয়া আছে সাইলেন্টলি অর্থাৎ নিঃশব্দে। সি নাম্বার, হি কামস টু কলেজ অন ফুট। এর বাংলা অর্থ হলো সে কলেজে হেঁটে গেল। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কলেজে কিভাবে গেল। তো কিভাবের জন্য তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হাউ। আর একটা সহজ ট্রিক, তোমরা যদি বাক্যের মধ্যে অন ফুট এই ওয়ার্ড দুটি দেখো তাহলে তোমরা অবশ্যই ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ। এরপরে সাহায্যকারী ভাব দিতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে ভাব অনুযায়ী ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। যেহেতু এই ভার্বের সাথে এস যুক্ত করা আছে সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ডাস। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে কামস। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো কামস এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপর বাকি অংশ বসাতে হবে। এখানে বাকি অংশ হলো টু কলেজ। তো আমি এখানে টু কলেজ বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হাউ ডাজ শি কাম টু কলেজ? সে কলেজে কিভাবে যায়? এখানে অ্যান্সার দেওয়া আছে অন ফুট অর্থাৎ পায়ে হেঁটে। ডি নাম্বার, আই স হিম ইন দ্য মিটিং। এর বাংলা অর্থ হলো আমি তাকে মিটিংয়ে দেখলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি বাক্যের মধ্যে ইন দেখো তাহলে ইনের জন্য তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়ার এবং ইন থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। তো যেহেতু এখানে ইন আছে সুতরাং আমি ইনের জন্য নিয়ে আসলাম হোয়ার। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে একটি ভার্ব অনুযায়ী নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে স। তো সি এর পাস্ট ফর্ম হলো স সুতরাং তোমরা দেখতেছো এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে এই জন্য তোমাদেরকে ডু ডাজ ডিড থেকে নিয়ে আসতে হবে ডিড। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে আই। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাবজেক্ট আই দেখো তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় আই কে পরিবর্তন করে বসাতে হবে ইউ। এরপর মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে স। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। তো আমি এখানে স এর প্রেজেন্ট ফর্ম সি বসিয়ে দিলাম। এরপর বাকি অংশ বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে হিম। তো আমি এখানে হিম বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ সি হিম? তুমি তাকে কোথায় দেখলা? তো অ্যান্সার দেওয়া আছে ইন দ্য মিটিং অর্থাৎ মিটিং এর মধ্যে। ই নাম্বার, শেক্সপিয়ার রোট হ্যামলেট। এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে। তো
তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে হ্যামলেট লিখেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট, আর আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যের যদি গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হয় তাহলে তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট, সুতরাং আমরা ডাব্লিউএস এর গঠন করব ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর একটা সহজ ট্রিক শিখিয়ে দেই, তোমরা যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কোনো ব্যক্তির নাম দেখো তাহলে তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হু। যেহেতু এখানে শেক্সপিয়ার একজন ব্যক্তির নাম, সুতরাং আমি এখানে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হু। এরপর বাকি অংশ বসাতে হবে। তো এখানে বাকি অংশ হলো রোট হ্যামলেট। তো আমি এখানে রোট হ্যামলেট লিখলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হু রোট হ্যামলেট। কে হ্যামলেট লিখেছে? অ্যান্সার দেওয়া আছে শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ার। এফ নাম্বার, আই ওয়ান্ট টু রেড পেন এর বাংলা অর্থ হলো আমি লাল কলম চাই। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোন কলমটি চাও। তো কোন কলমটির জন্য তোমাদেরকে নিয়ে আসতে হবে হুইচ। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে রেড, ইয়েলো বা যে কোনো কালারের নাম দেখো তাহলে সেই কালারের নামটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে তোমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবা এবং ডাব্লিউএস হিসাবে তোমরা নিয়ে আসবা হুইচ। আরেকটি রুল হলো হুইচের পরে অবশ্যই বাক্যের মধ্যে যে নাউনটি থাকবে সেই নাউনটি দিতে হবে। তো এখানে বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে পেন, সুতরাং আমি এখানে পেন বসিয়ে দেব, কারণ হুইচের পরে সর্বদা নাউন বসাতে হয়। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে ওয়ান্ট, আর ওয়ান্ট অর্থ হলো চাওয়া, এটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আর আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যের মধ্যে যদি আই দেওয়া থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় তোমাদেরকে আই কে পরিবর্তন করে দিতে হবে ইউ। এরপর মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব দেওয়া আছে দেখো ওয়ান্ট, তো আমি এখানে মূল ভাব ওয়ান্ট বসালাম এবং অবশ্যই তোমাদেরকে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো আমি এখানে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সারটি হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কোন কলমটি চাও। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য রেড, অর্থাৎ লাল কলমটি। তো এটি হলো গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকুকে বাদ দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেন গঠন করলাম। জি নাম্বার, আই বরোড 2 বুকস ফ্রম দ্য লাইব্রেরি এর বাংলা অর্থ হলো আমি লাইব্রেরি থেকে 2টি বই ধার নিয়েছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি লাইব্রেরি থেকে কতটি বই ধার নিয়েছো। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে সংখ্যাবাচক কোনো ওয়ার্ড দেখো তাহলে তোমরা অবশ্যই সংখ্যাবাচক ওয়ার্ডের জন্য নিয়ে আসবা হাউ মেনি, অর্থাৎ কত। তো হাউ মেনির পরে সর্বদা তোমাদেরকে বাক্যের মধ্যে যে নাউনটি থাকবে সেই নাউনটি বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে বুকস, সুতরাং এখানে তোমাদেরকে বসাতে হবে বুকস। এরপরে তোমাদের সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তো যেহেতু এই ভার্বটি ভার্বের পাস্ট ফর্মে আছে অর্থাৎ বরোড আছে, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ডিড। এরপর সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাবজেক্ট দেওয়া আছে আই, আর আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি বাক্যের মধ্যে সাবজেক্ট আই দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই আই কে পরিবর্তন করে দিতে হবে ইউ। এরপর মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব দেওয়া আছে বরোড, আর আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো বড়টের প্রেজেন্ট ফর্ম হলো বড়, তো আমি এখানে বড়টের প্রেজেন্ট ফর্ম বড় করে দিলাম। এরপর বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে ফ্রম দ্য লাইব্রেরি, তো আমি এখানে ফ্রম দ্য লাইব্রেরি বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হাউ মেনি বুকস ডিড ইউ বরো ফ্রম দ্য লাইব্রেরি এর বাংলা অর্থ হলো তুমি লাইব্রেরি থেকে কতটি বই ধার নিয়েছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 2, অর্থাৎ 2টি। তো এটি হলো গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকুকে বাদ দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেন। তোমাদের কাছে অবশ্যই রকিবুল 24 এর বুলেট কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোটটি থাকা দরকার, কারণ এই হ্যান্ডনোটটি যদি তোমরা 550 টাকা দিয়ে ক্রয় করে বাসার মধ্যে পড়ো তাহলে খুব সহজে 8 থেকে 10 দিন পরে A+ তুলতে পারবা। এই হ্যান্ডনোটটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও পড়তে হবে না। এই হ্যান্ডনোটটি একটি কমপ্লিটলি প্রিপারেশনের জন্য আমি তৈরি করেছি। তোমরা যদি এই হ্যান্ডনোটটি মাত্র 8 থেকে 10 দিন পড়ো তাহলে পুরো হ্যান্ডনোটটি কভার করতে পারবা এবং তোমাদের কম্পালসরি ইংলিশে A+ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এখন আমি তোমাদেরকে রকিবুল 24 এর ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোটটি কীভাবে ক্রয় করবা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। রকিবুল 24 ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ হ্যান্ডনোট নেওয়ার নিয়ম।
তো যে পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে আগামী 2/10/2021। প্রথমে আমার মোবাইল নম্বর 01744559475 এই নাম্বারে ফোন দিয়ে বলতে হবে আমি ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোটটি নিতে চাই। এরপরে আমার বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে 550 টাকা হ্যান্ড নোট বাবদ তোমাদেরকে দিতে হবে। টাকা পেলে আমি তোমাদের ঠিকানা লিখে নেব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যান্ড নোটটি তোমাদের ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি যদি ঢাকার মধ্যে থাকো তাহলে একদিনের মধ্যে হ্যান্ড নোটটি তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ঢাকার বাইরে থাকলে তুমি 2 দিনের মধ্যে হ্যান্ড নোটটি পেয়ে যাবা। তো তোমরা টাকা কিভাবে পাঠাবা, টাকা পাঠানোর নিয়ম, তোমরা কিভাবে আমার নাম্বারে টাকা পাঠাবা, তোমরা আমার যে ফোন নাম্বার 01744559475 এই নম্বরে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা দিতে পারো। তোমরা যদি তোমাদের পার্সোনাল নাম্বার থেকে টাকা পাঠাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে সেন্ড মানি করতে হবে, অথবা তোমরা চাইলে দোকান থেকে এই নম্বরে ক্যাশিং করেও টাকা পাঠাতে পারো। এছাড়া আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি ইউজ করে থাকি। আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি হলো 01890013418। অনেকেই মার্চেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে জানো না। তো মার্চেন্ট অ্যাকাউন্ট হলো ব্যবসায়িক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে ইচ্ছা মতো টাকা নেওয়া যায়। এই অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট না, এই অ্যাকাউন্টে শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করা যায়। এই অ্যাকাউন্টে দোকান থেকে টাকা দেওয়া যায় না। তো তোমরা যদি দোকান থেকে টাকা পাঠাতে চাও তাহলে এই নম্বরে বিকাশ, রকেট অথবা নগদে টাকা দিতে পারো, অথবা তোমরা যদি তোমাদের নাম্বার থেকে টাকা পাঠাও তাহলে পেমেন্ট করে আমার যে নাম্বার 01890013418 এই নাম্বারে পেমেন্ট করতে পারো। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, পেমেন্ট করলে কোনো খরচ হয় না, কিন্তু তোমরা যদি সেন্ড মানি করো তাহলে তোমাদেরকে 5 টাকা করে কেটে নেয়। তো তোমরা কিভাবে আমার নাম্বারে পেমেন্ট করবা, তোমরা প্রথমে বিকাশ অপশন থেকে ডায়াল করবা *247#, এরপরে 4 নাম্বার অপশন থেকে পেমেন্ট সিলেক্ট করবা। এরপর ইন্টার মার্চেন্ট অ্যাকাউন্ট নং, আমার যে নাম্বারটি 01890013418 এই নাম্বারটি দিবা। এরপর ইন্টার অ্যামাউন্টের জায়গায় 550 টাকা দিবা। এরপর ইন্টার রেফারেন্সের ক্ষেত্রে 1 দিবা এবং ইন্টার কাউন্টার নাম্বারের ক্ষেত্রে 1 দিবা এবং পিনের ক্ষেত্রে তোমার পিনটি দিয়ে সেন্ড করবা। তো এভাবেই মূলত পেমেন্ট করতে হয়। আমার এই নাম্বারটি 01890013418 এই নাম্বারটি শুধুমাত্র আমি টাকা গ্রহণ করার ক্ষেত্রে ইউজ করি। তোমরা এই নাম্বারটিতে কখনো ফোন দিবে না, এটি শুধুমাত্র আমি টাকা নেওয়ার ক্ষেত্রে ইউজ করে থাকি। আমার এই নাম্বার 01744559475 এই নাম্বারে সবসময় তোমরা আমাকে পেয়ে যাবা। তো এখন তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দেই। তো প্রথম প্রশ্নটি হলো, স্যার 550 টাকা তো অনেক বেশি। এর উত্তরটি হলো, দেখো হ্যান্ড নোটটি একদম স্পেশাল, মাত্র 8 থেকে 10 দিন পরে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইংরেজিতে A+ নিয়ে নো টেনশন। আর তোমাদেরকে অন্য কোনো বই কিনতে হবে না এবং কোথাও গিয়ে তোমাদেরকে প্রাইভেটও পড়তে হবে না। এই রকিবুল 24-এর ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোটে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং খুব সহজ এবং সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। তোমরা মাত্র 8 থেকে 10 দিন পরে পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারবা এবং ইংরেজিতে তোমাদের A+ নেওয়ার কোনো টেনশন থাকবে না। আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে 550 টাকা তোমাদের জন্য কোনো ব্যাপারেই না। 2 নম্বর প্রশ্নটি হলো, স্যার আমি যদি আপনাকে টাকা দেই কিন্তু আপনি যদি হ্যান্ড নোট না পাঠান। এর উত্তরটি হলো, আমি সবাইকে হ্যান্ড নোট পাঠাই, কারো কাছে টাকা নিয়ে হ্যান্ড নোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। এবং আমার এই ফোন নাম্বার 01744559475 এই নাম্বারটি আমি দীর্ঘ 4 বছর ধরে ইউজ করতেছি। যদি আমি কখনো কারোর সাথে প্রতারণা করতাম তাহলে আমার এই নাম্বারটি ক্রমান্বয়ে পরিবর্তন করা লাগতো। আর আমার এই রকিবুল 24 ইউটিউব চ্যানেলে আমি 274টি ভিডিও কম্পালসরি ইংলিশের উপরে আপলোড করেছি এবং আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি। তো তোমরা একটা জিনিস মনে রাখো, যে চ্যানেলে 274টি শুধুমাত্র কম্পালসরি ইংলিশের উপরে ভিডিও আপলোড করা এবং যার সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি, সে কখনো কারোর সাথে প্রতারণা করবে না। তোমরা টাকা দেওয়ার সাথে সাথে তোমাদের নাম ঠিকানা লিখে নিয়ে তোমরা যেখানে আছো সেই ঠিকানায় হ্যান্ড নোটগুলো পাঠিয়ে দিব। তো রকিবুল 24 শুধুমাত্র যে ডিগ্রিতে হ্যান্ড নোট বিক্রি করে তা না, রকিবুল 24-এর মোট 5টি হ্যান্ড নোট রয়েছে। তো রকিবুল 24-এর হ্যান্ড নোট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো রকিবুল 24-এর কতগুলো হ্যান্ড নোট রয়েছে।
তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিবুল 24 ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোটটি ক্রয় করো এবং বাসার মধ্যে পড়তে থাকো। এই হ্যান্ডনোটটি মাত্র 8 থেকে 10 দিন পড়লে তোমরা ইজিলি হবে ডিগ্রি কম্পালসরি ইংলিশে A+ তুলতে পারবা, 100% গ্যারান্টি।